প্রেম বদলায়নি, প্রেম জটিল হয়নি, প্রেম প্রেমই আছে। যেখানে জটিলতা এসছে সেটা প্রেম নয়, কোথাও গিয়ে সেটা মোহ, এবং সেটা হয়তো লাস্ট করে না, সেটা হয়তো কোথাও গিয়ে শেষ হয়ে যায় বা কোথাও গিয়ে মাল্টিপল অপশনসে চলে। স্বাভাবিক ভালোবাসা একে অপরকে, বাট তখনকার দিনে অসম্ভব লজ্জা, মানে টাচটা তো অনেক বড় ব্যাপার, তাকানোটাতেই লজ্জা। মানে আমাকে লুকিয়ে আমার স্বামী দেখছে, বা আমি দেখতে পাচ্ছি না, আমার স্ত্রী ওই কোণাটা থেকে লজ্জা করে দেখছে, সেটা একটা বিশাল। তুমি বিয়ে করে একজনের সাথে আছো বা বিয়ে না করে একজনের সাথে থাকো, সেটাও গান্ধর্ব মতে বিয়েই ধরা হয়। বিষয়টা তুমি বিয়ের আগে লিভিং করছো না বিয়ের পরে একসাথে থাকছো সেটা ইম্পর্টেন্ট না, তুমি লিভিং করতেই পারো, সেটা একসঙ্গে থাকাটা। প্রত্যেকটা জিনিস ঈশ্বর ওইভাবে সৃষ্টি করেছেন যে ভাই তোমার প্রেম হলে তুমি যতটা উদযাপন করবে তুমি কষ্টটাও পাবে, মানে তোমার ইমোশনটাও তোমার মধ্যে থাকবে, ওই জন্যই তুমি মানুষ। দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের মধ্যে থেকে ছেড়ে চলে গেলেন জোয়ার ভাটার নায়িকা উজি আরাত্রিকা, আর কালকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আরাত্রিকা। এই খবরটা পেয়ে সকলে খুব দুঃখজনক অবস্থায় রয়েছে, সকলের খুবই খারাপ লেগেছে। সরি, আমি 2021 আমি একবার ইসকনে যাই, 2022 সৌমিত্রিস একবার ইসকনে যায়। তোমরা দুজন প্রেম করছো এটা আমি দেখি। আমরা একই দিনে কোনো না কোনো ভাবে আমরা একই দিনে ছবিটা পোস্ট হয়ে যায়। এই বাবা তোমরা একসাথে ইসকনে গেছিলে? সত্যি তোমরা প্রেম করছো? আসে না, তুমি ট্রেলারটাও দেখে নিয়েছো? ও গানটা দেখে, মানে অরিজিৎ সিং এর গানটা দেখে নিয়েছে, আমি এখনো দেখিনি, 3 বার দেখেছি, আমাকে বারবার বলছে আমি জানো 2 বার দেখেছি, আমি জানো 3 বার দেখেছি, আমি জানো ট্রেলার দেখেছি। ও যে দেখেনি আমি কি করে জানবো? ও সব দেখছে, নিজে নিজে কোথা থেকে জোগাড় করে দেখে নিচ্ছে, আমি জানি না, আমাকে সে বলছে আমাকে দেখাচ্ছে না, আমি ভাবো আমি কত। 500 বছর আগে নবদ্বীপে সেই দিনটা ছিল ঠিক এক উৎসবের মতোই, যেদিন এক ঐশ্বরিক আশীর্বাদে এক হয়েছিলেন শ্রী চৈতন্যদেব এবং লক্ষ্মীপ্রিয়া। সেই ঘটনা আপনারা দেখেছেন ছোট পর্দায়, বড় পর্দাতে বোধহয় সেভাবে দেখেননি, পড়েছেন, জেনেছেন, তবে এবার বড় পর্দায় দেখতে চলেছেন। এবং সেই দুই চরিত্রকে, মানে সেই দুজনকে, যে দুজন মানুষকে আপনারা দেখতে চলেছেন, সেই দুই চরিত্রে তারা দুজনেই আপনাদের খুব প্রিয়, খুব পছন্দের, নতুন রূপে বড় পর্দায় দিব্যজ্যোতি এবং আরাত্রিকা। কেমন আছে দুজন আগে একটু শুনে নি। খুব ভালো, ভীষণ ভালো। তুমি কেমন আছো? একদম একদম ভালো আছি। তো মনের যেমন মিল এই দুজন মানুষের প্রেমের দিক থেকে, সেটা তো আসবোই, সেই জন্যই কি আজকে একটু রং মিলান্তি হয়েছে, মানে এটা ভেবে নাকি সত্যি করে একটু শুনে? এমনি ও এটা পড়ে এসছে, তো আমি আগে এসে ওই ঘরে ছিলাম, তো আমার হঠাৎ করে ওর সাথে দেখা হলো, আমি বললাম আরে তুমি লাল পরে এসছো, তোমায় বলেছে পড়তে? বলে না আমার তো কোনো ড্রেস কোড নেই, এমনি পরে চলে এসছি। আমি বললাম আমিও লাল পরে এসেছি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলছি, আজকে সকালবেলা একটা আমার ইয়েলো পাঞ্জাবি বার করা ছিল, তো ওটা পরার কথা ছিল, তো আমার ওটা একটু টাইট হচ্ছে, গায়ে হচ্ছে না, তো আমি ওই জন্য লালটা পরে এসেছি, নাহলে আমি ইয়েলোটা পরে আসতাম। এখনো টাইট হচ্ছে দিব্যজ্যোতির, যেমন মানে এত ওয়েট লুজ করে, আমি এটাই তো ভাবছি। এটা সিনেমার টাইমটা ওটা ঠিক হচ্ছিল, বাট এখন আর হচ্ছে না, এখন আবার একটুখানি গেইন হয়ে গেছে। আচ্ছা, আমি আবার আমার রুদ্রদাই সবটা করছে আর কি। তো রুদ্রদা হঠাৎ করে, রুদ্রদার দুর্ঘটনা ঘটেছে বাড়িতে একটা আর কি, এখানে নেই আর, তো সেই কারণে আমি একটু আকাশ থেকে পড়েছি কালকে আর এটা শুনে, যখন বলেছে রুদ্রদার জেঠু মারা গেছেন। তো আচ্ছা, তো এবার হয় না একটা প্ল্যান থাকে সবকিছু, তো আমি বলি ভগবান আমি কি পরবো, আমার বোধহয় ইয়েলো কালারের একটা সালোয়ারই ভাবা ছিল। হ্যাঁ, ওটা মনের মিলটা থেকেই যাচ্ছে। তো সেই জায়গা থেকে আবার গিয়ে এটা পছন্দ করলাম, যেটা পড়ি দেখতে চাই। একদম। আর ভালোবাসার রং তো লাল, এই দুজন মানুষের মধ্যে যে ভালোবাসা আমরা পড়েছি, এবং সেটা অভিনয় করার সময়, সেটাকে পর্দায় ফুটিয়ে তোলার সময়, এখন যে প্রেমটা আমরা দেখি সেই সময়ের প্রেম, এবং কিছু কথা বলা নয়, না বলেও অনেক কিছু প্রকাশ করা, একজন মানুষ দূরে চলে যাচ্ছে, সেই কষ্টটা না বলতে পেরে অনুভবটা, মানে অনুভূতিটা বোঝানো। একটু দুজনের সেই অভিজ্ঞতাটা শুনি, দিব্যজ্যোতি এবং আরাত্রিকার। দিব্যজ্যোতি ফার্স্টে আমি আগে শুনি, এরকম একজন মানুষকে আত্মস্থ করা, মানে নিজের মধ্যে, তারপর তো চরিত্র হয়ে ওঠা, সেটা একটু। দেখো আত্মস্থ বলতে, দেখো ওনার মতো করে ভাবার যোগ্যতা বা উনি হয়ে ওঠাটা ইটস নট হিউম্যানলি পসিবল, কারণ উনি নিজে শ্রী রাধা রানী আর হচ্ছে শ্রীকৃষ্ণর মিলিত অবতার, তো ওনার মধ্যে ওই জন্য রাধা ভাবটা ছিল।
তো উনি ঈশ্বর, ওনাকে মানে হয়তো ওনার মতো আমি চেষ্টা করেছি, বাট ওটা খুব ব্যাপারটা ওটা হয় না। স্টিল আমি যেটা করেছি, আমি শুধু চেষ্টাই করে গেছি। আমি ওনাকে ডেকেছি, আমি চেষ্টা করে গেছি। হ্যাঁ, ডেফিনেটলি অভিজ্ঞতা তো খুবই মানে ভালো। আমি শুধু চেষ্টা করেছি, কি করেছি, কি পেরেছি না পেরেছি আমি জানি না, বাট আমি শুধু চেষ্টা করেছি। কিন্তু সেটার ঝলকটা দেখে বেশ বোঝা যাচ্ছে চেষ্টার ফলটা ভালোই হয়েছে, মানে যতটুকু আমরা দেখেছি। এবং আরাত্রিকার কাছে শুনবো, মানে অনেক চরিত্রই করা হয়েছে, কিন্তু এই ধরনের চরিত্র এটাই দেখা হয়েছিল কি নাকি শুধুই পড়া আর কি, মানে লক্ষ্মীপ্রিয়ার কে কেমন মানুষটা? আমি মিথ্যা কথা বলবো না, আমার ওই যেটা ছোট থেকে যেরকম শুনে আসি সেরকম, বাট ওই খুব একটা যে নলেজ আমার একদম ডেপথ আছে ক্যারেক্টারটা নিয়ে, তা আমার ছিল না। তবে প্রথমে আমি যখন জিজ্ঞেস করেছিলাম, রানা দা, সৃজিত দা দুজনেই আমাকে বলেছিলেন যে লক্ষ্মীপ্রিয়া কিন্তু ভীষণ বাচ্চা একটি মেয়ে, ভীষণ ইনোসেন্ট, ভীষণ মিষ্টি বাচ্চা। সে একাধারে বাড়ির বউ হয়েছে, তার ছোট বয়সে বিয়ে হয়েছে, তো সেই সবটাই না ক্যালকুলেট করে হতো না আর কি। এটা আমি ভেবেছিলাম যে ইভেন সৃজিতদাও আমাকে বলেছিল যে তুই কর না, আমি দেখি যদি আমার কিছু অসুবিধা লাগে আই উইল কারেক্ট ইউ, আই উইল টিচ ইউ, বাট প্রথম থেকেই কোনো কিছু গ্রাফ না বসানোই ভালো। তো ভয়েসটা একটু ভেঙে আমাকে ডেফিনেটলি একটু ভাঙতে হয়েছে, চেঞ্জ করতে হয়েছে যতটা পেরেছি, যেহেতু কম বয়সে। হ্যাঁ, কম বয়সী এবং ভীষণ প্রাণোচ্ছল একটি মেয়ে, তো কাজে আমার ন্যাচারালি আমার যেটা আসে আমি সেটাই করেছি আর কি। ধরো একটা মেয়ে, একটা প্রাণোচ্ছল মেয়েকে তার প্রথম 1500 খ্রিস্টাব্দে, সেটা বহু যুগ আগে, সেখানে হাত দিলে যে লজ্জাটা আসতো, ভীষণ সিম্পল একটা ভাবে যেটা হয় আর কি, ক্যালকুলেট করে কিছু নয়, সেটাই করার চেষ্টা করেছি। এবং পুরোটাই এটা প্রথম থেকেই জেনেছিলাম আমি যে ভীষণই নামটার সাথেই চরিত্রটা নামটার মতোই, লক্ষ্মীপ্রিয়া, একটা লক্ষ্মী মেয়ে। সত্যি, হ্যাঁ, লক্ষ্মীর এক অবতারও বোধহয় বলা হয়। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। তো সেই জায়গা থেকে আমার কি বলবো, আর সত্যি বলতে আমরা যখন যদি পড়ি ভালো করে, তাহলে দেখা যাবে যে লক্ষ্মীপ্রিয়ার জন্য কিন্তু খুব কষ্ট হয় মানুষের। কারণ লক্ষ্মীপ্রিয়া না মানে স্বামীর বিয়ে হয়েছে না, একটু এত ভালোবাসা ছিল দুজনের মধ্যে, কিন্তু ঠিক শ্রীহট্ট বেরিয়ে যাওয়ার পরে সাপের কামড়ে লক্ষ্মীপ্রিয়া মারা যায়। তো সেই মানে কোনো কিছুই পায়নি লক্ষ্মীপ্রিয়া জীবনে। বাট তো ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ ভালো, আর ভীষণ টাফ, চ্যালেঞ্জিং ডেফিনেটলি তখনকার যুগে। হ্যাঁ, তো আমাদের লুকটাও ইভেন মানে ভীষণ অন্যরকম। আমার তো কোনো মেকআপ হয়নি, যেহেতু চরিত্রটা ভীষণ ছোট ছিল। আমার নিজের চুলটা খালি হেনারি নিজের চুলটা আমার খালি ছেড়ে দিয়েছিল, চুলটা ছেড়ে, আর কোনো মেকআপ হয়নি, তিলক কাটতাম জাস্ট আমি ফেসে। তো ভীষণ ভীষণ ভালো লাগতো। এটা মানে ফার্স্ট অফ অল যেটা, সরি তোমাকে আমি ইন্টারাপ্ট করলাম, ফার্স্ট অফ অল যেটা কি বলতো, যে 500 বছর আগের একটা প্রেম, হ্যাঁ হতে পারে কিছু জায়গায় অনেক হেল্প পাওয়া যায়, যদি সেটা সাহিত্যের গল্প হয় তাহলে সম্পূর্ণটা লেখা থাকে যে এটার পর এটা এরকম এরকম এরকম, ওখানে না স্ক্রিপ্টের মতো অনেকটা হেল্প পাওয়া যায়। বাট এখানে কি, মানে এখানে এই দৃশ্যটা, এরা দুজন প্রেম করছে, এবার 500 বছর আগে এরা প্রেম করেছে, মানে সত্যি সেটাও তো মানে ভেবে ওটা একটু ডিফিকাল্ট আমার মনে হয়। আধ্যাত্মিক ওয়েতে, হ্যাঁ, মানে দুটো ঈশ্বর প্রেম করছে, কারণ আমরা জেনজি, ঠিক আছে। তো এবার কি বলছি আমি এসব, মানে যাই হোক, হ্যাঁ মানে ওটাই, প্রেমটা বোঝা, উপলব্ধি করার ক্ষমতাই আমাদের নেই, ঠিক কেমন হতে পারে। তো সেই সময়কার প্রেম এই সময় দাঁড়িয়ে ক্যামেরার সামনে, মানে ওটা ক্যামেরায় তুলে ধরা, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। হেল্প তো পেয়েছি ডেফিনেটলি, কোথাও গিয়ে জগন্নাথ দেবও খুব সাপোর্ট করেছে, হেল্প করে দিয়েছে। এই যে আরাত্রিকা যে কথাটা বললো যে ভীষণ সহজ সরল, মানে চরিত্রটার মধ্যে সেটা ফুটিয়ে তুলতে হয়েছিল, এটাই কি ভীষণ কঠিন ছিল, মানে এই সহজ ভাবটা? কারণ আমরা তো এখন এতটা সহজ সরল কেউ নই, সারল্য আমাদের মধ্যে প্রায় নেই, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেটা কমেও। তো সেটা দুজনের মধ্যে আমি বলছি, সেটা ফুটিয়ে তোলা কি সবচেয়ে বেশি কঠিন ছিল অন স্ক্রিন? আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয় ওর খুব একটা কঠিন লাগেনি। হ্যাঁ, কারণ ওকে, হ্যাঁ মানে ওর মনে অত প্যাঁচ ঘোচ নেই। হ্যাঁ, মানে সেটা ওর সাথে মিশে কথা বলে বোঝা যায়। হ্যাঁ, ওর মনে অত প্যাঁচ ঘোচ নেই, কারণ ওর ভেতরে যে সরলতা ছিল ওটাই বার করে দিয়েছে, এটা আমার মনে হয়েছে। দেখো, আমি কি করেছি আমি জানি না, তবে আমি এটুকু জানি যে আমি ভীষণ
মানে আমি কোনো কিছু ভেবে কোনো কিছু করিনি, রিয়াক্ট করিনি, মানে আমি জাস্ট অ্যাকশনের রিয়াকশন যেটা হয় সেটাই দিয়েছি, যেটা এসছে ন্যাচারালি। আর যখন আমি প্রথম ডে যাচ্ছিলাম, ডে 1 শুটিং করতে, তখন এটাই মনে হচ্ছিল যে বড় পর্দায় প্রথম শুটিং করতে যাচ্ছি আমি। প্রথম আমি যে মানে কিচ্ছু জানি না একটা মেয়ে, ঝাড়গ্রাম থেকে এই ভিশনটা নিয়ে এসেছিলাম, এইটা ভেবেই যখন আমি ব্ল্যাঙ্ক হয়ে গেছি না, 60 হয়ে গেছি, যখন 0 হয়ে গেছি, তখনই দেখবে অটোমেটিক রিয়াকশন চলে আসে। তখন দেখবে মেপে ঝুঁকে এই তাকানো ফাকানো এগুলো আসে না, দেখবে এমনি অটোমেটিক রিয়াকশন আসে। তো আমি চেয়েছি যতটা জাস্ট একটু ফ্লোতে যাওয়া আর কি, জাস্ট রিয়াক্ট করা, অ্যাক্টিং না করে জাস্ট যেটা করা, সহজ সরলভাবে যেটা করা। আর সেই ক্ষেত্রে এটা সত্যি যে চৈতন্য মহাপ্রভু তো, আর টায়ারটাও ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমরা যখন ওই শাড়িটা পরে, আমরা যখন ওইরকম ভাবে কাচি দিয়ে একটা শাড়ি পরতাম আর তিলক কাটতাম, তখন আর তিলক কাটলে না এমনি দেখবে মনের মধ্যে একটা শান্তি আসে, একটা অদ্ভুত, তখন না মানে মালা থাকতো গলায় তুলসীর মালা থাকতো, কারণ এমনি আমরা দুজনেই সেই সময় ভেজ খেতাম, এবং প্রত্যেকে সেই সময় শুভশ্রীদিও ভেজই খেত, মানে অনেক মাস ধরে খেয়েছে একদম। এই মানে আমি যেটা বলছিলাম এর আগে যে দিব্য তো এই চরিত্রটার জন্য চুলটাও মানে কেটে ফেলেছে, যে পুরো পারফেকশন আর কি, মানে প্রস্থেটিক করাই যেত, কিন্তু সেই সুযোগটাই বোধহয় দেয়নি, বা আমি যেহেতু প্রথম বড় পর্দায়, আমি আমার পুরোটা দেবো, এবং আরাত্রিকার মতো করে দিব্য। হ্যাঁ দেখো, আমার একটা জিনিস আমাকে প্রথমে সৃজিত স্যার জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা শোন, তোকে আমি যদি ন্যাড়া করি, পুরোটা 2 বার ন্যাড়া করতে হবে, জুনে যখন কলকাতায় শুটিং হবে, জুলাইতে যখন পুরীতে শুট হবে, 2 বার ন্যাড়া হতে হবে, তুই রাজি? এখন আমার কোনো প্রবলেম নেই, আমি রাজি। তার কারণ এই ক্যারেক্টারটা বারবার আসবে না, একবার এসেছে, ভগবান দিয়েছে চুল। আমি একটা কথা বলি, জুলাইতে আমার মাথা কামানো হয়েছে, তারপর আমি 2 বার সেলুনে গিয়ে চুল কাটা হয়ে গেছে আমার, তো চুল বারবার ফিরে আসবে, ওই চুলটা চলে আসবে, আমার বয়সও কম, চলে আসবে তার জন্য, ঠিক আছে? ভগবান সেটাও দিয়েছে, চুল দিয়েছে, চুল চলে আসবে। এবার এটা বারবার আসবে না, কাজেই তো আমি হ্যাঁ করে দিয়েছি একবারে। এই চরিত্রের সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ নয় দুজনের ক্ষেত্রেই আর কি। তো এই যে এই প্রেমটার কথা বলছিলাম, কেমন মানে অভিজ্ঞতা ছিল, মানে প্রেমটা কেমন ছিল একটু শুনি, মানে যতটা আমি ভাবি যে হয়তো যাই না, অনেকটাই বোধহয় মনের ভেতরে থাকা এই দুটো মানুষের মধ্যে ভীষণ পবিত্র ছিল, এক কথায় বললে ভীষণ পবিত্র, মানে দুজন, মানে তুমি কি কিছু বলতে যাচ্ছিলে? আমি ধরে নিলাম। আচ্ছা আচ্ছা, দুজন অস্বাভাবিক ভালোবাসা একে অপরকে, বাট তখনকার দিনে অসম্ভব লজ্জা, মানে টাচটা তো অনেক বড় ব্যাপার, তাকানোটাতেই লজ্জা, মানে আমাকে লুকিয়ে আমার স্বামী দেখছে, বা আমি দেখতে পাচ্ছি না, আমার স্ত্রী ওই কোণাটা থেকে লজ্জা করে দেখছে, সেটা একটা বিশাল ব্যাপার, মানে ওটা একটা ডিভাইন ব্যাপার, মানে কোথাও গিয়ে ঈশ্বরই হয়তো দেখছে, মানে এরকম একটা ব্যাপার আর কি। এবং মানে এখনকার সেই তুলনাটা আসে, এখনকার মানে তুলনা নয়, মানে আমি বলছি যে এই যে দেখছে লুকিয়ে, সেটাই অনেকটা বড় ব্যাপার, বা হাত ধরা, সেটাই একটা স্পর্শ প্রথম, সেটাই অনেকটা কিছু, এখন সেই অপেক্ষাটাই থাকে না, তাই না? এটা নিয়ে কিছু এমন করলো, আমি দেখো এটা নিয়ে মানে আমার কিছু বলার সাজে না, আমি কি বলবো। তবে এটুকু বলতে পারি, সরস্বতী পুজোর দিন মেয়েরা যখন শাড়ি পরে বেরোয়, আমি যে গাড়ি থেকে হোক বা সামনে যদি স্কুলে যাই, স্কুলের সামনে থেকে হোক বা বাড়ির সামনে হোক, যেখানে হোক, মলে হোক, বন্ধুদের সাথে হোক, আমি কোনো মেয়েকে শাড়ি পরে রয়েছে একটা মেয়ে সরস্বতী পুজোর দিন কি সুন্দর করে সেজেছে, আমি যে ওইটা দেখে, ওটাই আমার কাছে অনেক কিছু। এবং আমি এটা কোনো মানে আমার বলতে এটা কোনো কি বিভৎস সুন্দর লাগে না, আমার খুব ভালো লাগে। মানে রাস্তায় বেরোচ্ছি, প্রত্যেকটা মেয়ে, কেউ একটা লাল শাড়ি পরেছে, কেউ একটা সাদা শাড়ি পরেছে, কেউ একটা হলুদ শাড়ি পরেছে, মানে ইটস বিউটিফুল, মানে এটা তো হ্যাঁ, মানে তো এটাও একটা মানে ভালো জিনিস আর কি। একদম। আরাত্রিকা পাঞ্জাবি পরা ছেলেদের সরস্বতী পুজোয় দেখে? হ্যাঁ, তুমি একটু আগে প্রশ্নটা করলে, ধুতি অলসো, মানে আমি পাঞ্জাবি পায়জামাটাই আমার বাড়িতে কোনো সেলাই করা ধুতি নেই, আমি সেলাই করা ধুতি কিনিও না। এটা ধুতি, এটা ইসকন স্টাইলে পরা, এটা তোমার পরে এই জায়গাটা একটা প্লিট করে এখানটা ঢোকানো, তো আমি 3 রকমই পরতে পারি, একটা নর্মাল, একটা ইসকন স্টাইল, আর একটা ওই তোমার কালারি পাইটু করার সময় যে ধুতিটা পরে, এই কোচাটা দুটোই পিছন দিক দিয়ে ঘুরিয়ে দেয় যাতে পাটা উঠে।
তো আই লাভ ধুতি, মানে আমার ট্র্যাডিশনাল ভালো লাগে। আমিও তাই, আমার মানে একটা ছেলে পাঞ্জাবি পরে আছে, ধুতি পরে আছে, মানে এর থেকে ভালো অ্যাপিয়ারেন্স আর হতে পারে? এটা কোনোদিন অসম্ভব। মানে আমার এখন তাই। হ্যাঁ, মানে অসম্ভব ভালো লাগে দেখতে। আমি তো এমনিতেই বরাবর, তুমি তো জানো আমি তো ইন্ডিয়ান, আমার অবশ্যই আমি অসম্ভব পছন্দ করি, আমি নিজেও প্রেফার করি সবসময়। হ্যাঁ, কোনো ক্যারেক্টারের জন্য আমাকে পড়তে হলে দ্যাটস আ ডিফারেন্ট থিং, আর পরিও লুক কখনো কখনো এই করার জন্য পড়তে হয়, বাট আমি নিজেও ধরো একটু আনারকলি, একটু চুড়িদার, একটু শাড়িটা তো সবসময় পরি আমি, মানে যে কোনো ওকেশনে গেলেই শাড়িটা পরি। তো এইটা, আর তুমি একটু আগে বললে যে এটা এখন হয় কিনা, আমি এটা নিয়ে কিছু বলতে চাই না, বাট আমার মনে হয় যে ইমোশনটা ঠিক থাকলে ডেফিনেটলি হয়। মানে ওই টাচ ফাচ কিছু ম্যাটার করে না, তাকানোটাই মানে বিরাট বড় ব্যাপার। সারাদিনে একবার চোখের দেখাটাও একটা বিরাট বড় ব্যাপার, এটাই হওয়া উচিত। ওই যে প্রেম বদলে গেছে, জটিল হয়ে গেছে, আসলে তা নয়। মানে এটা মানুষ, শোনো, প্রেম বদলায়নি, প্রেম জটিল হয়নি, প্রেমই আছে। যেখানে জটিলতা এসছে সেটা প্রেম নয়, কোথাও গিয়ে সেটা মোহ, এবং সেটা হয়তো লাস্ট করে না, সেটা হয়তো কোথাও গিয়ে শেষ হয়ে যায়, বা কোথাও গিয়ে মাল্টিপল অপশনসে চলে আসে। তো আমি মানে কাউকে ছোট বড় করছি না, তো আমার মনে হয় যে একটা মানুষের জীবনে শান্তিটা খুব ইম্পর্টেন্ট। দেখো, আমাদের শাস্ত্র অনুযায়ী তুমি বিয়ে করে একজনের সাথে আছো বা বিয়ে না করে একজনের সাথে থাকো, সেটাও গান্ধর্ব মতে বিয়েই ধরা হয়। বিষয়টা তুমি বিয়ের আগে লিভিং করছো না বিয়ের পরে একসাথে থাকছো সেটা ইম্পর্টেন্ট না, তুমি লিভিং করতেই পারো, সেটা একসঙ্গে থাকাটা। তো এবারে ব্যাপার হচ্ছে যে আমার কোথাও গিয়ে এটা মনে হয় যে একটা ছেলে যদি 5টা মেয়ের সাথে 5টা নারী গমন করে, সেটা অবশ্যই ঠিক নয়। সেটা কোথাও গিয়ে নিজেকে তো ধোকা দেওয়া বটেই, মেয়েগুলোকে ধোকা দিচ্ছে। বা কোনো মেয়েও যদি এটা করে, কোনো 4-5 জন ছেলের সাথে সে সম্পর্কে আছে, সে শুধু ছেলেগুলোকে ধোকা দিচ্ছে না, নিজেকেও ধোকা দিচ্ছে। বা ছেলেটাও যদি এটা করে থাকে, সে নিজেকে ধোকা দিচ্ছে। কারণ সে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, সে বিছানা যখন ঘুমোতে যায় রাত্রিবেলা, আয়নার দিকে তাকাতে পারে না, কারণ ও নিজে মোরালি তো হেরে গেছে। তো আমার কোথাও গিয়ে মনে হয় এটা, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা লাইফে ইম্পর্টেন্ট। এইগুলো করলে আমার তো মনে হয় যে এগুলো করলে কনফিডেন্স কমে যায় অনেক লাইফে। একদম। কে বলে এখনকার জেনারেশনের ছেলে মেয়েরা প্রেমের অর্থ, গভীর অর্থ বোঝে না সেইভাবে, প্রমাণ দেখুন। যাই হোক, কিন্তু দুজনের বন্ধুত্ব নিয়ে একটু কথা শুনে। ও বাই দ্য ওয়ে, যেটা আর একটা কথা, সেটা হচ্ছে যে এটা নিশ্চয়ই দুজনেই দেখেছে যে আরাত্রিকা দিব্যজ্যোতি প্রেম করছে, এরকম স্টোরি বেরিয়েছিল এর আগেও। মানে জানি না, সরি হাসা বারো এরকম করে ব্যাপার না। এটা খবর বেরিয়েছে নাকি? দেখো, আমি প্লিজ কিছু মনে করবেন না, খারাপ ভাববেন না, আমাকে বাজে ভাববেন না, আমি একটা কথা বলি। আমি এর আগে ইউটিউবে, আমি জানি না এখন ভিডিওটা আছে কিনা, আমাদের অনুরাগের ছোঁয়ার একটা গ্রুপ আছে, সেখানে প্রারব্ধি, হ্যাঁ, মানে বিশ্বের সব থেকে বদমাইশ ছেলের মধ্যে একটা, সে আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছিল। সেখানে লেখা, আমার ছবি দিয়ে লেখা, যে আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সূর্য সেনগুপ্ত। আমি তো কালকেও পড়েছি। হ্যাঁ, সূর্য সেন আমাকে তো আরাত্রিকা লিখেছে কালকে। না, দিব্য অ্যাকচুয়ালি দিব্য লিখেছে নিচে, সূর্য সেনগুপ্ত মানে ওরফে আর কি, মানে এটা হয়েছে আমার কাছে। আমি জানি না এখন আর ভিডিওটা আছে কিনা ইউটিউবে, এটা আমি দেখি। হ্যাঁ, এরকম হয়েছে। আমি কালকেই দেখলাম পৃথিবীতে আরাত্রিকা। দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের মধ্যে থেকে ছেড়ে চলে গেলেন জোয়ার ভাটার নায়িকা উজি আরাত্রিকা, আর কালকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আরাত্রিকা। এই খবরটা পেয়ে সকলে খুব দুঃখজনক অবস্থায় রয়েছে, সকলের খুবই খারাপ লেগেছে। আমরা আশা করবো যেন ওর আত্মার শান্তি কামনা পায়। এসব করেছে দেখলাম, আমি কি বলবো বলো। ওই প্রেমের ব্যাপারটা আমি দেখেছি, মানে মোটামুটি 4-5 জন 6 জনের সাথে দেখেছি। হ্যাঁ, মানে ইউটিউবে সবার সাথে প্রেম হয়ে গেছে। আর দেখো, আমরা যেহেতু ফেসবুকে সমস্ত আর্টিস্টরা যে কতবার মারা গেছে কেউ জানে না। আর আমি ওর কথা জানি না, আমি বলছি যেহেতু আমি সিঙ্গেল, ওই জন্য আমাকে তো কোনো একটা কারোর সাথে ছবি দেখলে বলে প্রেম করছে। সেটা আমার ক্ষেত্রেও হয়। হ্যাঁ, আমি একটা কারোর সাথে ছবি পোস্ট করে মানে আমি তার সাথে প্রেম করছি। হ্যাঁ, মানে ধরো সে কোল্যাব করেছে হয়তো বাধ্য, মানে বন্ধুত্ব রক্ষার্থে বলো বা যাই বলো, কোনো সময় তো সেটা না বলা যায় না যে হ্যাঁ, যে ভাই কোল্যাব করে ছবি পোস্ট করে, সে কোল্যাবটাকে অ্যাকসেপ্ট করি,
কোলাপ অ্যাকসেপ্ট করেছি দুজনে ছবিটা, মানে একসাথে দুজনে পোস্ট করেছি, ব্যাস হয়ে গেল, প্রেম করছি। তো তার মাঝখানে একবার এটাও হয়েছিল 2021-এ আমি একবার ইস্কনে যাই, 2022-এ সৌমিত্রিশ একবার ইস্কনে যায়। তোমরা দুজন প্রেম করছো, এটা আমি দেখি। আমরা একই দিনে কোনো না কোনো ভাবে আমরা একই দিনে ছবিটা পোস্ট হয়ে যায়। এই বাবা, তোমরা একসাথে ইস্কনে গেছিলে? সত্যি তোমরা প্রেম করছো? পাশে লক্ষ্মীপ্রিয়া বসা, এটা কি হচ্ছে? না আমি বলছি যে এরকম হয় একদম। অনেক রাত হয়ে গেছে, আমরা খুব বেশি আর সময় নেব না। এবং সবচেয়ে বড় কথা, এমন একটা ছবি, এমন একটা বিষয়, আমাদের যে খুব বেশি হাসাহাসি করা আর কি করা বারণ, তাই দুজনের সঙ্গে আমি করতে পারছি না দুর্ভাগ্যবশত। কিন্তু যেটা জিজ্ঞাসা করব যে এই দুজন মানুষ, মানে চরিত্র ক্ষেত্রে বলছি, যে দুজনেই কিন্তু ছেড়ে চলে যাওয়ার একটা দুঃখ পেয়েছে। ফার্স্টে লক্ষ্মীপ্রিয়া, এবং তারপর বোধহয় আরো দুঃখ পেয়েছে সারা জীবনের জন্য লক্ষ্মীপ্রিয়াকে হারিয়ে চৈতন্য মহাপ্রভু। এবং কিন্তু তাও বোধহয় লক্ষ্মীপ্রিয়া থেকে গেছে তারপর, যেটা মানে বলা হয় আর কি, না অন্য রূপে থেকে গেছেন। এই যে চলে যাওয়ার একটা দুঃখ, আমি দুজনের কাছ থেকে জানতে চাইবো এই সময় যে মুভ অন শব্দটা খুব আমরা বলি, মৃত্যু হোক বা সম্পর্ক হোক, চলে যাওয়ার দুঃখটা কি থাকে, রেখে দেয়? মানে ওটাকেও অনেকে বলে যে উদযাপন করা উচিত দুঃখটাকেও মানুষের, তাহলে আনন্দটাকে উপভোগ করা যায়, নাকি মুভ অনে খুব সহজে মুভ অন করতে পারে আরাত্রিকা এবং দিব্যজ্যোতি? দেখো, প্রথমত খুব একটা কথা আছে, সেটা হচ্ছে যে আমি মানে এটা বলে অনেকেই, অনেক সিনিয়রদের থেকে আমি শুনেছি যে তুমি একই জোক শুনলে বা একই আনন্দ পেলে তো ওই একই আনন্দে বারবার খুশি হও না, তাহলে একই দুঃখে বারবার দুঃখ কেন পাও? তাহলে কোথাও গিয়ে আমার মানে দুঃখ পেতে আমরা কোথাও ভালোবাসি। তো দেখো, দুঃখ ফিলিং তো আমরা কখনো চেঞ্জ করতে পারবো না। আমাকে ছেড়ে কেউ চলে গেছে, বা আমি কাউকে মানে সত্যি ভালোবেসেছিলাম একটা টাইমে, আজকে কয়েকদিন আগে তার বিয়ে হয়ে যাচ্ছে, মানে যাই হোক তার বিয়ে হয়ে যাচ্ছে, এবার এই জিনিসটা হয়তো আমাকে হন্ট করবে, কিন্তু আমি সেটার উপরে মুভ অন মানে কি, মানে ওটার উপরে বেশি ফোকাস করো না। তার কারণ তুমি যাকে ভালোবাসো তাকে তুমি পাওনি, ঠিক আছে? আমি জানি আমার বলা সাজে না, আমার ভালোবাসা নিয়ে জ্ঞান দেওয়া সাজে না, কারণ আমি কেউ নই। মানে আমি স্টিল আমি বলছি যে আজকে আমি বলছি আমারই একজন বন্ধু আছে, ভাই ও এরকম করলো, আমি ওর জন্য কি কি করেছি। আমি কি করেছিস তুই কি করেছিস? তুই ওকে একটা কিডনি দিয়েছিস? বলছে না, তুই কেন এরকম ভাবে বলছিস? আমি কত সিরিয়াস ছিলাম তুই জানিস তো, কত। হ্যাঁ আমি জানি, দেখেছি তুই কত সিরিয়াস ছিলি, উনি দেখেছেন, উপরওয়ালা দেখেছেন। ও সিরিয়াসলি নেয়, চলে গেছে। কি করবি তুই? ওকে কি নিয়ে আসবি জীবনে? বলছে না, নিয়ে আসবো না, সেটা সম্ভব নয়, ও মুভ অন করে গেছে, ওর বিয়ে আছে, হ্যাঁ ও বিয়ে করে নেবে 2 বছরের মধ্যে। আমি বললাম তাহলে কি চাস? বলছে কিছুই চাই না। আমি বললাম তাহলে বারবার বলিস কেন? তো মানুষ ভুলতে পারে না। এবারে ওকে ওটা ভুলতে হবে কেন? তার কারণ ও যাকে ভালোবাসে তাকে হয়তো পায়নি, কিন্তু ওকে এটা বুঝতে হবে যে ওকে আরো 5টা মানুষ ভালোবাসে, ওর দিদি ভালোবাসে, ওর মা ভালোবাসে, ওর বাবা ওর দিকে তাকিয়ে আছে, ওর আরো 5টা বন্ধু আছে, আমি আছি, যারা ওকে শিখরে দেখতে চায় ওর কেরিয়ারে। তো সেই কারণে হয়তো কথাটা বলা হয় যে মুভ অন প্র্যাকটিক্যালি ওরকম ভাবে করা যায় না, বুকে পাথর রেখে করতে হয়, ওটা থেকে যায়। বাট ওটা ওই আর কি, কখনো কখনো নাড়া দিয়ে ওঠে, তখনই মানুষের অনেক রকম কষ্ট হয়, অনেক রকম জিনিস হয়, অনেকের অ্যাটাকও করে। তো সেটাতে আমরা যত ফোকাস কম করবো আর কি, মানে যখন কিছু করার থাকে না তখন আমার মনে হয় যে বুদ্ধিমান মানুষ এটাই করে, তাছাড়া আর কি করবে। একদম। আরাত্রিকা? ও যদি বলে যে এটা নিয়ে আমি বললে জ্ঞান দেওয়া হবে, তাহলে আমি কি বলবো? আমার তো কিছু বলাই উচিত না, আমার থেকে কত ছোট। যাই হোক, না না ডেফিনেটলি মানে এইসব নিয়ে জ্ঞান দেওয়াটা একদমই ঠিক না। তবে আমি একটা জিনিস আমার এই স্বল্প বুদ্ধিতে যেটুকু বুঝেছি, যে মানে বুঝেছি মানে বড়দের থেকে ইন্সপায়ার্ড হয়েছি, যে অ্যাটাচমেন্ট জিনিসটা খুব খারাপ। হ্যাঁ, তো আমরা যে কারণেই বোধহয় আমাদেরকে হিউম্যান বলা হয়, আমরা মানুষ, কারণ আমাদের মান আর হুঁশ দুটোই থাকে, যে কারণে যে আমরা খুব সহজে এরকম প্লাগ জুড়ে গেল, প্লাগ কেটে গেল, এটা করতে পারি না। কারণ যদি করতে পারতাম তাহলে আমরা রোবট হয়ে যেতাম, সেটা পারি না বলে বোধহয় আমাদের এত ইমোশন আমাদের শরীরে। তো প্রত্যেকটা জিনিস ঈশ্বর ওইভাবে সৃষ্টি করেছেন যে ভাই তোমার প্রেম হলে তুমি যতটা উদযাপন করবে তুমি কষ্টটাও পাবে, মানে তোমার ইমোশনটাও তোমার মধ্যে থাকবে, ওই জন্যই তুমি মানুষ। তো এইগুলো খুবই মানে ছোট ছোট ব্যাপার, মানে
একটা কিছুই না, তুচ্ছ আর কি কোনো ব্যাপার। কিন্তু এই যে আমরা সুইচ অফ অন এত সহজে মুখে বলি পারি, কিন্তু পারি না আসলে। তো সময়ের সাথে সাথে মানুষ যত বড় হয়, যত ম্যাচিওর হয়, এটাকে কষ্টটা সেম থাকে, সবটাই সেম থাকে, শুধু ওই অবজর্ভ করার ক্ষমতাটা বাড়তে থাকে, আর কিছুই না। মানে এটা আমার মনে হয় যে সেম জিনিসই থাকবে, পরবর্তীকালে কাজের মধ্যে ব্যস্ত রেখে কিছু একটা করে অ্যাভয়েড করে এটাকে আমরা কাটিয়ে দেব। যেটা দেখো, কাটা কেটে গেলে, ছিঁড়ে গেলে ব্যথা চলে যায়, দাগ রয়ে যায়, ঠিক আছে, ওটা হয়ে যায়, ওটা কিছু করার নেই। একদম। এই যে মেয়েটা বললাম আমরা চরিত্রের ক্ষেত্রে লক্ষ্মীপ্রিয়া অনেকটাই ছোট, এবং আরাত্রিকা ছোটই বললো, কিন্তু ম্যাচিউরিটির দিকে বোধহয় দিব্যর থেকে একটু বড়, নাকি কি হতেই পারে না? আমি স্বীকার করি, আমার মাও বলে আমি বড় হইনি, ম্যাচিউর হইনি, মাথায় বুদ্ধি নেই, সেটা আমি স্বীকার করি। মানে আমি মাকে অপোজ করি না, যতটা ছোট থাকা যায়, মানে বলে মানে বয়সের দিকে আর কি। না মানে আমার মা আমাকে বলে হাতে পায়ে বেরিয়েছি শুধু, তো অনেকে বলে, এবং আমার এটাতে কোনো মানে এই নেই, মানে আমি এটা থাকবে কেন মা, এটা তো এটাকে আমি করি না, এটা নিয়ে আমি তর্ক করি না, ঠিক আছে, আমার বলে বলে হয় নাকি, আমার বুদ্ধিও নেই, আমি ম্যাচিউরড নেই, ঠিক আছে। পরিস্থিতি করে দেয় মানুষকে, পরিস্থিতি সবসময়, মানে আমিও যে মানে অসম্ভব খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে যে আমি ম্যাচিউরড হয়ে গেছি তা না, কেন, ভালো পরিস্থিতিও তো করে, তা না, কিন্তু ওই আর কি, ছোট থেকে যদি বুঝতে শিখে যায় কেউ, আবেগটা একটু কম কাজ করে আর কি, আবেগটা কম কাজ করলেই মানুষ ম্যাচিওর হয়ে যায়। তো ওই আমি একটু আবেগে কম ভাসি, এই জন্য সবাই ওদের মধ্যে ম্যাচিওর বলে। আবেগ কম, মানে আবেগটাকে, মানে আবেগ কম থাকলে ম্যাচিওর হয়ে যায়। আর একটা কথা সত্যি, যে আবেগকে কন্ট্রোল করতে পারে সে আবার তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে যায়। ওই মানে কম থাকলে না, ভুল বললাম, দুটোই কন্ট্রোল করতে পারে, ওটা খুব ইম্পর্টেন্ট। গড্ডলিকা প্রভাবে গানা ভাষালে তার জন্য কি হয়, আবার তার জন্য কিন্তু মানে একটা ঠিকঠাক গাইডেন্সেরও প্রয়োজন। মানে আমার সার্কেলটা কি সেটাও খুব ম্যাটার করে। মানে আমি এইটুকু বলতে চাইছি যে দোস্ত উসে कहते जो जीना सिखाते मरना नहीं। তো চয়েস কি, মানে আমার ভালো লাগছে না বলে আমার বন্ধু কি অ্যাডভাইস দিচ্ছে আমাকে, আমার ভালো লাগানোর জন্য, আমার ভালো লাগছে না, আমাকেও কি করতে বলছে যার জন্য আমার ভালো লাগবে, কি করতে বলছে, সেই যে চয়েসটা, সেই চয়েসটা ইম্পর্টেন্ট। আমার সিলেকশন কেমন এবং আমার সার্কেল কেমন, আমি সেটাই। আমার বন্ধু বান্ধবদের দেখলে বোঝা যাবে আমি কেমন, একদম এটা ঘটনা যেটা বলে। তো শেষ করব, শেষে দুটো প্রাপ্তি শুনবো, মানে লক্ষ্মীপ্রিয়া এই চরিত্রটা থেকে আরাত্রিকার, এবং দিব্যর অবশ্যই চৈতন্যদের থেকে, দুটো না বোধহয় অনেক অনেক প্রাপ্তি, কিন্তু দুটোই সেরা প্রাপ্তি শুনি একটু। প্রথমত এই চরিত্রটাই আমার কাছে মানে এটা একটা সব থেকে প্রথম প্রাপ্তি। আর দ্বিতীয়ত হচ্ছে যে এত বড় ব্যানারে এত স্টারদের সাথে, মানে তাদের সাথে মানে অভিনয় করার সুযোগ এবং এত ভালো একটা চান্স, তো এটা হয়তো সহজে এরকম ভাবে পাওয়া যায় না যেটা আমি পেয়েছি। তো নিজেকে খুব ব্লেসড, লাকি মনে করি। তো এই দুটো তো আমার কাছে ডেফিনেটলি বিশাল বড় মানে ব্লেস। আর আরাত্রিকার কাছে প্রথম ডেবিউ হিসেবে তো ডেফিনেটলি এত বড় একটা প্রজেক্টের পার্ট হিসেবে ভীষণভাবে আমি প্রাপ্তি বলে মনে করি। অনেক প্রাপ্তি আছে, দুটো বলতে বললে তার মধ্যে একটা হচ্ছে সৃজিত মুখার্জির ডেবিউ ফার্স্ট এত বড় প্রজেক্ট, রানাদা, সৃজিতদা সবাই কাস্ট করেছে আমাকে, যেখানে এরকম কাস্ট, মানে তাবর অভিনেতারা কাস্ট হচ্ছে, সেখানে আমাকে ভাবা হয়েছে একটা চরিত্রের জন্য। এখানে অনেকজন আছে, মানে প্রচুর জনকে নেওয়া যেতেই পারতো লক্ষ্মীপ্রিয়া, এতজনের মাঝখানে যে আমাকে ভাবা হয়েছে, এটা আমারও কথা, প্রচুর জনকে হয়তো চৈতন্য নেওয়া যেতে পারতো, বাট আমায় নেওয়া হয়েছে, তো আই এম ব্লেসড। তো এই 1000 জনের মাঝখানে যে আমাকে নেওয়া হয়েছে, এবং আমি যে করে নিয়েছি আলটিমেটলি, আমরা তো ফ্লোরে না যাওয়া অব্দি ধরতে পারি না, করা হয়ে গেছে, শুটিং মানে হয়ে গেছে আর কি, সেটার জন্য আমি ব্লেসড। আর সেকেন্ড হচ্ছে অরিজিৎ সিং হচ্ছে আমার দেবতা, মানে আমাদের প্রত্যেকের আই গেস। ওনার গলাটাই ওরকম, হ্যাঁ, মানে এটা ভুল বলা হবে না বললে। হ্যাঁ, তো উনি আমাদের দুজনের গান উনি গেয়েছেন, উনি আমাদের গান আসছে, তো এইটা একটা বিরাট বড় পাওয়া। আমরা ওনার আশিকি টু, মানে আশিকি টু এর হাম তেরে বিন, ওই সময় থেকে মানে মানুষটা আমাদের নস্টালজিয়া। আর তার মধ্যে প্রথম কীর্তন ওনার গাওয়া, সেই কীর্তনটা যে আমাদের দুজনকে নিয়ে, এটাও একটা বিরাট বড় প্রাপ্তি। অনেক কিছু দিয়ে দিল আরাত্রিকা এবং দিব্যজ্যোতিকে, মানে অনেক কিছু পাওয়ার থাকে, আমরা ভাই পাই না, কিন্তু অনেক কিছু পেয়ে গেল বোধহয় এই ছবিটার মাধ্যমে। একদম। আরেকটা বিরাট বড় প্রাপ্তি আছে, সেটা এখন আমরা বলবো না, খুব তাড়াতাড়ি
দেখতে পাবে রুটিন গুলো। ও না, এগুলো বললে ওটা বলতে নেই। হ্যাঁ ওইটা যাই হোক, ওটা আমরা কেউ বলতে পারবো না, ওটা আমরা সকলেই নিশ্চয়ই দেখতে পারবো সময় মতো। তবে আপাতত বড় পর্দায় মানে শ্রী চৈতন্যদেব এবং লক্ষ্মীপ্রিয়ার প্রেম, তাদের সম্পর্ক, সেই সম্পর্কে যেটা সুন্দর কথাগুলো বললো, সেই সম্পর্কে আমিও দেখার অপেক্ষায় রয়েছি। কিন্তু দুজনে নিশ্চয়ই দেখার অপেক্ষায় রয়েছে বড় পর্দায় প্রথম। আমরা অ্যাকচুয়ালি পুজোর সময় আমরা দেখেছি, তার কারণ হচ্ছে পুজোর সময় সব বাংলা ছবিগুলো শুরু হওয়ার আগে টিজারটা রিলিজ হয়েছিল, তো সেখানে গিয়ে দেখা হয়েছে। তার মধ্যে ওরা আমার ফটো রয়েছে। না ডেফিনেটলি ভরে না। ট্রেলারটা দেখেছো তুমি? না তুমি ট্রেলারটাও দেখে নিয়েছো? সরি, ও গানটা দেখে, মানে অরিজিৎ সিং এর গানটা দেখে নিয়েছে। আমি এখনো দেখিনি, 3 বার দেখেছি। আমাকে বারবার বলছে আমি জানো 2 বার দেখেছি, আমি জানো 3 বার দেখেছি, আমি জানো ট্রেলার দেখেছি। ও যে দেখেনি আমি কি করে জানবো সেটা? ও সব দেখছে, নিজে নিজে কোথা থেকে জোগাড় করে দেখে নিচ্ছে, আমি জানি না। আমাকে সে বলছে আমাকে দেখাচ্ছে না। আমি ভাবো আমি কতদিন ধরে। তুমি বলেছো? কাকে বলবো? কে আছে পুরো অফিস? এইটাই তো আমি জনে জনে ধরে ধরে বলেছি আমাকে দেখাও, আমাকে দেখাও, আমাকে দেখাও। আরে আমি কার কাছে বলবো? যাকে পাবে, রানাদাকে বলবে। 11:30 বাজতে যাও বলবে। ও কবে আগে থেকে বলেছে? আমি কবে দেখেছি সেই রানাদাকে গিয়ে? আমি তো প্রথমে সৃজিতদা, আমি এইটাই আমার মাথায় আছে যে মানে ট্রেলারটা না ট্রেলারটা যে মানে কাট করা হয়ে গেছে বা ট্রেলারটা তৈরি হয়ে গেছে, এটাই আমি মাথায় আছে। আমার তো মাথায় এসেছে, তাই তো বলছি। আমি ডাবিং করতে গেছি, সেখানে ফার্স্টে দেখলাম যে সৃজিতদা বসেছেন, রানাদা বসেছেন, আর অনেকেই ছিলেন। হ্যাঁ, তো অসম্ভব ভালো, অসম্ভব ভালো ট্রেলারটা। না কিছু বলবো না, থাক, আসুক। আর আমি গিয়ে বললাম যে স্যার আমাদের গানটা একটু দেখাও না প্লিজ। দেখাবে একটু? দুজনকে বললাম, পরে জনে জনে ধরে বলতে হবে, তাহলে কেউ না কেউ ঠিক দেখিয়ে দেবে। করতে পারতে যে আসো দেখবে। তুমি অনুরাগের ছয় ছিলে তখন। হ্যাঁ, তোমার তো শুটিং চলছিল, মানে আমারও শুটিং চলছিল। হ্যাঁ, তার মাঝে এই এক্সাইটমেন্টটা ধরে রাখা যায়। এখনো গানটা দেখিনি আমি, এখনো গানটা দেখিনি। অপেক্ষার ফল মধুর হয়। আজকেই গানটা দেখবে গিয়ে, সবার মাথা খাবে যে গানটা। আমি কোথায় কবে? এখন রাত্রে রানাদাকে গিয়ে ফোন করো। রানাদাকে গিয়ে কি ফোন করবো? ফোন করে বলো যে রানাদা, আমাকে তো পাঠায়নি, আমাকে রানাদা ফোনে লিখিয়েছে। যাই হোক, এই যে অপেক্ষার ফল মানে একটা মধুর হয় বললাম, সেই অপেক্ষা করছে দিব্য। এবং অবশ্যই আরাত্রিকা দেখে ফেলেছে, কিন্তু বড় পর্দায় একটা দেখার অপেক্ষা একটু পিছিয়ে রয়েছে দিব্যজ্যোতি এই ক্ষেত্রে। কিন্তু আরে দেখার ক্ষেত্রে কিন্তু বড় পর্দায় কিভাবে বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যাবে দুজনের অভিনয়ের মাধ্যমে, এবং অবশ্যই আরো সকলে আছেন, সেটা দেখার জন্য কি করতে হবে? 25শে ডিসেম্বর আপনারা ছবিটা দেখুন। এই ছবিটার মধ্যে অনেক কিছু রয়েছে। 3টে টাইম লাইনে 3টে গল্প বলা হয়েছে। তাতে আমি আর ও 1500 খ্রিস্টাব্দের গল্পে রয়েছি, এবং এই 3টে গল্প, এই 3টে টাইম লাইন একটার সাথে আরেকটা অতপ্রতভাবে যুক্ত। মানে এরকম না যে একটা 15 সালের মানে 1500 শতাব্দীর, একটা 1900, আর একটা এইরকম মানে 2024-25 সালের। তো এই 3টে কেমন একটা লাগছে না, শুনতে এরকম মনে হচ্ছে যে, কিন্তু দেখলে আপনারা বুঝতে পারবেন যে এত অদ্ভুত সুন্দর, মানে একটার সাথে একটা যে এত সুন্দর লিঙ্ক, যে মানে এটা মানে এত ফ্ললেস। আমরা শুটিং করতে করতে, স্ক্রিপ্ট পড়তে পড়তে সেটা মানে বুঝতে পেরেছি। আর ও তো বোধ হয় সিনেমা দেখে নিয়েছে, দেখিনি না যাই, আমি দেখিনি, আমিও সিরিয়াস। তা আমিও সিনেমাটা দেখার অপেক্ষায়, যে আমি সত্যি এখনো দেখিনি। আমি ট্রেলারও দেখিনি, আমি ওই গানটাও দেখিনি এখনো। যা যা আপনারা দেখেছেন টিজার, আরো 3-4টে গান যা যা বেরিয়েছে, সেগুলোই আমি দেখেছি। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আমাদের ছবিটা গিয়ে দেখুন এই আমাদের ডিসেম্বরে। আপনাদের আশা করছি 2025 ভালো কেটেছে, শেষটাও বছরের ভালো কাটুক। আমাদের ছবিটা দেখুন, এবং এরকম ছবি হওয়া দরকার, এরকম ছবি হওয়া দরকার। আমাদের ইতিহাস, আমাদের কালচার, আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা কোথাও গিয়ে আমাদের দায়িত্ব, সেটাও আমাদের দরকার। সেটা নিয়ে চর্চা করা এবং পরবর্তী জেনারেশনকে বলা যে উনি কে ছিলেন, উনি কেন আমাদের সুপার হিরো, উনি কি করেছিলেন, ওনাকে এখনকার দিনে দাঁড়িয়ে ওনার সমস্ত উনি যা যা করেছেন সেগুলো কেন এত রেলিভেন্ট, কেন এত প্রয়োজনীয়, সেগুলো কিন্তু আমার মনে হয় যে এই ছবিটা অনেকটাই মানে যারা সবাই জানেন, সবাই চেনেন, বিকজ হি ইজ এ সুপারস্টার, চৈতন্য মহাপ্রভু। তো তবুও গিয়ে কোথাও গিয়ে এটা মানে
ছবিতে কোথাও যখন আপনারা দেখবেন ওনাকে নিয়ে যখন কাজ করা হয়েছে, তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্লিজ আমাদের পাশে থাকুন এবং ছবিটাকে দেখুন হলে 25শে ডিসেম্বর। এটা বলার মতো একটা আলাদা অনুভূতি, বড় পর্দায় গিয়ে দেখুন আমাদের ছবিটা প্রথমবার, তাই না? প্রথম সবকিছু এই বলা শুরু করলাম আমরা, এরপর হয়তো অনেকবার বলবো, Seriously, জানেন ধরে। একদম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।